বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৬৫তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। প্রত্যুত্তরে দিবাকর যাহা কহিল তাহা শোনা গেল না, কিন্তু বোঝা গেল কিরণময়ী ব্যস্ত হইয়া বলিল, না না, তা হবে না। তুমি একবার বাইরে গেলে আর শিগগির আসবে না, আমি বেশ জানি। বাড়িওয়ালির মুখের পানে চাহিয়া হাসি মুখে কহিল, শ্বশুর শাশুড়ি নেই, বিয়ে হয়ে পর্যন্ত চিরকালটা এই আমার জ্বালা। খাওয়ার জন্য যেন মারামারি করতে হয় বাছা। আবার একটুখানি হাসিয়া বলিল, আমি যাই, তাই জোর জবরদস্তি করে খাওয়াতে পারি বাড়িওয়ালি। আর কোনো মেয়ে হলে তার শুধু চোখের জল আর উপোস সার হতো। নিদারুণ লজ্জায় দিবাকরের মাথাটা একেবারে ঝুঁকিয়া পড়িল। বাড়িওয়ালি হাসিয়া বলিল, হাঁ বাবু, এমন করে বুঝি দুটিতে বিদেশে গিয়ে ঘরকন্না করবে? কিন্তু আমার বাড়িতে সে হবে না বাবু। বৌমাকে জ্বালাতন করতে আমি কিছুতেই দেব না, তা বলে দিচ্ছি। কিরণময়ী মুখের প্রতি চাহিয়াই হঠাৎ প্রশ্ন করিয়া বসিল, হাঁ বৌমা, বাবু বুঝি তোমার চেয়ে বেশি বড় নয়, যেন সমবয়সী বলে মনে হয় না? কিরণময়ী তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া হাসিয়া কহিল, কুলীনের ঘর বাছা, আমি যে বড় হয়ে যাইনি এই আমার ভাগ্যে। তা প্রায় সমবয়সী বই কি। ওর জন্ম বৈশাখ মাসে আর আমার জন্ম আষাঢ়ে, এই মোটে 2 মাসের বড় তো বই তো নয়। অনেকে যে আমাকেই বয়সে বড় বলে ঠাওরায়। মাগো কি লজ্জা, বলিয়া কিরণময়ী টিপিয়া টিপিয়া হাসিতে লাগিল। বাড়িওয়ালি এ হাসিতে যোগ দিল না, বরঞ্চ গম্ভীর মুখে কহিল, কুলীনের ঘরে আর লজ্জা কি মা? 10 বছরের বরের সঙ্গে 50 বছরের বুড়ির বিয়েও হয়ে যায় শুনি। তা হোক মা, সেজন্য নয়, তবে গিয়ে পুজোটা দিয়ে নোয়া সিঁদুর পরো, নইলে এই স্ত্রী মানুষকে যেন মানায় না। তবে এখন উঠি, তোমরা খাওয়া দাওয়া করো, আবার না হয় সন্ধ্যের পরে আসব, বলিয়া বাড়িওয়ালি কিরণময়ীর পায়ের ধুলা মাথায় লইয়া গাত্রোত্থান করিল। সতীশের অরণ্যবাসের ব্যবস্থাটা যদিচ আজও তেমনই আছে বটে, কিন্তু তাহার সেই বৈরাগ্য সাধনের ধারাটা ইতিমধ্যে যে কতখানি বিপথে সরিয়া গিয়াছে, তাহা যে কেহ তাহাকে 2 মাস পূর্বে দেখিয়াছে তাহারই চোখে পড়িবে। যে লোক স্বেচ্ছায় নির্বাসনদণ্ড গ্রহণ করিয়া এই নির্জন নির্বান্ধ পুরীতে একাকী বাস করিতে আসিয়াছে, তাহার এই আকস্মিক বেশভূষার প্রতি অনুরাগের হেতুটাই বা কী, এবং কেনই বা পাখির গানের পরিবর্তে তাহার নিজের গানের খাতাটা আবার তরঙ্গের ভিতর হইতে বাহির আসিয়া পড়িল? বেহালা, সেতার, বাঁশি প্রভৃতি বাদ্যযন্ত্রগুলিই বা কেন তাহাদের অনাদৃত বাসস্থান পরিত্যাগ করিয়া সাবেক দিনের মতো টেবিলের উপরে আসিয়া জুটিল? তাহার মুখ চোখের সেই মলিন ছায়াটাই বা কী করিয়া সহসা তিরোহিত হইয়া গেল, এসব ভাবিবার কথা বটে। বস্তুত 2 মাস 3 পূর্বে সতীশকে এখন হঠাৎ যেন চেনাই ভার। কিন্তু এই এত বড় অদ্ভুত পরিবর্তনের আসল কারণটা হয়তো এখানে খুলিয়া না বলিলেও চলিত। কিন্তু পাছে সাঁওতাল পরগনার অসাধারণ জলহাওয়ার গুণ মনে করিয়া কতকগুলো নির্বোধের দল ছুটিয়া আসিয়া পড়ে, এই শুধু ভয়। সুতরাং এটুকু আভাসে বলা প্রয়োজন যে, কোন পক্ষ হইতেই যদিচ বিবাহের প্রস্তাবটাকে এখনও স্পষ্ট করিয়া উত্থাপিত করা হয় নাই, কিন্তু আত্মীয় স্বজনের কাছে সতীশ সরোজিনীর মনের কথাটা সুস্পষ্ট হইয়া উঠিতে বাকি ছিল না। সরোজিনী জননী জগত্তারিণীর আগ্রহটাই যে এ বিষয়ে সবচেয়ে বেশি, তাহা বছরখানেক পূর্বে কলিকাতাতেই জানা গিয়াছিল। কিন্তু আগ্রহ এবং ব্যাকুলতা সর্বাপেক্ষা অধিক বলিয়াই বোধ করি সমস্ত লোকের মধ্যে শুধুমাত্র তারই মনের মধ্যে একটা সংশয়ের ছায়া ছিল। কি জানি, তার শিক্ষিতা অভিমানিনী কন্যা চিরদিনের সমাজ ও সংস্কার কাটাইয়া সতীশকে গ্রহণ করিতে রাজি হইবে কিনা। সম্প্রতি তিনি বাপের বাড়ি শান্তিপুরে গিয়াছিলেন। ফিরিয়া আসিয়াই কথাটা তিনি পাকা করিয়া লইবেন, এমনই একটা ইঙ্গিত যাইবার সময় জগত্তারিণী প্রকাশ করিয়া গিয়াছেন। সকালে সতীশ বেহালায় নতুন তার চড়াইতেছিল। বেহারির সঙ্গে একজন ভদ্রলোক আসিয়া উপস্থিত হইলেন। উনি সতীশবাবুর বাড়ির সরকার। জগত্তারিণীর সঙ্গে শান্তিপুরে গিয়াছিলেন, আবার তার সঙ্গেই ফিরিয়া আসিয়াছেন। সরকার নমস্কার করিয়া জানাইল, মা আপনাকে আজ আহারের নিমন্ত্রণ করে পাঠিয়েছেন। খবর শুনিয়া সতীশের বুকের রক্ত চমক খাইয়া গেল।
গেল। কহিল, তিনি কবে ফিরে এলেন? সরকার কহিল, আজ 3 দিন হলো। প্রায় 6-7 দিন হইল সতীশ ওই দিকে যায় নাই। তাহাদের সম্বন্ধটা অত্যন্ত স্পষ্ট হইবার পর হইতে জ্যোতিষবাবুর বাড়িতে যখন তখন বেড়াইতে যাইবার তাহা লজ্জা করিত। কহিল, আচ্ছা, মাকে জানাবেন, আমি 10টা-11টার মধ্যে গিয়ে হাজির হব। যে আজ্ঞা বলিয়া লোকটা নমস্কার করিয়া চলিয়া গেল। সতীশকে নিমন্ত্রণ করিতে পাঠাইয়া দিয়াও জগত্তারিণী আহারের কোনরূপ উদ্বেগ না করিয়াই নিশ্চিন্তে ছিলেন, কারণ তাহার ধারণা ছিল সতীশ সন্ধ্যার পূর্বে আসিবে না। এখন সরকারের মুখে খবর শুনিয়া তিনি ব্যস্ত এবং ক্রুদ্ধ হইয়া উঠিলেন। আজ ছিল একাদশী। তাহার নিজের জন্য কোনরূপ আয়োজনের আবশ্যক ছিল না, এবং যে বিধবা ব্রাহ্মণ কন্যার দ্বারা তাহার রাঁধাবাড়ার কাজ চলিত, তিনিও দিন 2 হইতে শান্তিপুরের কল্যাণে ম্যালেরিয়া জ্বরে শয্যাগত ছিলেন। অত্যন্ত বিরক্ত হইয়া সরকারকে কহিলেন, তুই এবেলা খাবার কথা বলে আসতে গেলে কেন? তোমার কি কোনো বুদ্ধি নেই? সরকার ভয়ে ভয়ে কহিল, আমি বলিনি, তিনি নিজেই এবেলার কথা বলেছিলেন। জগত্তারিণী তখন রাগ করিয়া হুকুম করিলেন, তবে তুমিই যাও বাপু, ভালো মাছ টাছ কোথায় পাওয়া যায় শিগগিরি নিয়ে এসো। আজ সকাল হইতেই সেজন্য তাহার মন বিগড়াইয়া গিয়াছিল। তাহার হেতু ছিল, সতীশকে নিমন্ত্রণ করিতে পাঠাইবার পরে তিনি খবর পাইয়াছেন কাল রাত্রে সহসা শশাঙ্ক মোহন পুনরায় আসিয়া হাজির হইয়াছেন। এই লোকটাকে উৎকট সাহেবিয়ানার জন্য তিনি কোনোদিনই দেখিতে পারিতেন না, এবং বিশেষ করিয়া যখন হইতে শুনিয়াছিলেন যে সরোজিনীর পানি প্রার্থী, তখন হইতে লোকটি তাহার দুচক্ষের বিষ হইয়া উঠিয়াছিল। 2 দিন পূর্বে যখন সে কি উপলক্ষে সৃষ্টি করিয়া কলকাতা হইতে এখানে আসিয়াছিল, জগত্তারিণী তাহাকে এক প্রকার স্পষ্ট করিয়া বলিয়াছিলেন যে তাহার কন্যার সহিত বিবাহ অসম্ভব। তবুও বেহায়া লোকটা বলা নাই কহা নাই আবার আসিয়া উপস্থিত হইয়াছে শুনিয়াই তাহার চিত্ত সংশয়ে কণ্টকিত হইয়া উঠিয়াছিল। তাছাড়া এ সংবাদ একটুখানি পূর্বাহ্নে জানিতে পারিলে আজ সতীশকে হয়তো না করিতেই পাঠাইতেন। কেন এ খবর যথাসময়ে তাকে জানানো হয় নাই বলিয়া তিনি জ্যোতিষ হইতে বাড়ির চেহারাটা পর্যন্ত সকলের উপরেই ভরিয়া চটিয়া গিয়াছিলেন। সরোজিনী বাহিরে বসিবার ঘর হইতে বাহির হইয়া কোনো মতে মায়ের চোখ এড়াইয়া উপরে যাইতেছিল। শশাঙ্ক মোহনের আগমন সেও জানিত না, কিন্তু জগত্তারিণী ফিরিয়া দাঁড়াইয়া তাহার আপাদমস্তক ক্ষণকাল নিঃশব্দে নিরীক্ষণ করিয়া গূঢ় ক্রোধেশ্বরে বলিলেন, বেড়ানো হলো তো, এখন জুতা মোজাটা একদণ্ড ছাড় বাছা। সতীশ আজ এখানে খাবে, আমি নিজে না রাঁধলে তো তোমাদের এই খ্রিস্টানের বাড়িতে সে জল স্পর্শ করবে না। যাও, ঘাগরা টাগরা ছেড়ে আমার রান্নাঘরে এসোগে। বুড়ো মায়ের একটুখানি সাহায্য করলে তোমাদের যীশুখ্রিস্ট রাগ করবেন না বাছা, যাও। মা রাগিলে যে কিরূপ অগ্নিমূর্তি হইতেন এবং সত্য মিথ্যা নির্বিচারে লঙ্ঘন করিয়া যা মুখে আসে বলিতেন, তাহা কাহারও অবিদিত ছিল না। সরোজিনী কুণ্ঠিত হইয়া কহিল, আমি এক্ষুনি আসছি মা। কিন্তু মায়ের রাগ তাহাতে কিছুমাত্র শান্ত হইল না। বলিলেন, এসেই বা আমার কি মাথা কিনবে মা? 17-18 বছরের মেয়ে হলে আজও এক মুঠো চাল সিদ্ধ করতে শিখলে না। আমরাও গরিবের ঘরের মেয়ে ছিলুম না মা, কিন্তু ও বয়সে সংসার চালিয়ে এসেছি। বামুন মেয়ে আজ যদি চলে যায় আমাকে তাহলে খাবার অভাবে শুকিয়ে মরতে হবে। যে ঘর সংসারে ধর্মকর্ম নেই সে ঘরে ছেলে মেয়ে পেটে ধরাই বৃথা। এই কঠোর মন্তব্য অত্যন্ত কঠিন করিয়া ব্যক্ত করিয়া জগত্তারিণী মুখ হাঁড়িপানা করিয়া নিজেই রান্নাঘরে গিয়া প্রবেশ করিলেন। কিন্তু কেন যে তাহার নিজের ছেলে মেয়ে এবং নিজের সংসারের আচার ব্যবহারের উপর এই মর্মান্তিক আক্রোশ, তাহার পূর্ব ইতিহাস হইতে অনেকটা বোঝা যাইবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।